কাজ করতে অনেক কষ্ট হয়, গরম অতিরিক্ত। গরম হইলে কি আমরা কামলা দেই, টাকা নেই, মাথা ব্যথা করে, অজ্ঞান হয়ে কেউ পড়ে যায়, প্রতিদিন একজন দুইজন হয়। কোনো দিন আপনার 30-40 এবং 50% আমাদের প্রোডাকশন কম হয়েছে এই গরমের কারণে। গার্মেন্টস সেক্টর আমার কাছে মনে হয় যে একটা কালচারাল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আর চ্যালেঞ্জ হচ্ছে অন্য সেক্টরগুলোতে আমরা এই জিনিসটাকে প্রসার করতে পারবো কিনা। মুক্তি, দেখছিলাম গরমে পোশাক কারখানায় কমছে শ্রমিক উপস্থিতি। প্রায় 92% পোশাক তৈরির কারখানায় শ্রম পরিবেশ যথাযথ নেই এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির কথা কিন্তু বারবারই বলা হচ্ছে শাফিন, এবং এবার কিন্তু সেই পরিবেশটি নিশ্চিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য বলা হলো। এটা এখন উত্তর বঙ্গোপসাগরে চলে আসছে, এই জন্য আমরা এখানে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। শাফিন, গত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সহ সারা দেশেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, এবং আমরা জানি যে সাগরে যেই সৃষ্ট গভীর নিম্নচাপটি তার কারণেই কিন্তু সারা দেশে তাপমাত্রা বেড়েছে, এবং বিকেল নাগাদে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে এই নিম্নচাপটি, যেটি উপকূলে আঘাত হানতে পারে আগামীকাল সন্ধ্যায়। উপকূলে বিশেষ করে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত হয়েছে। এসব নিয়ে বিস্তারিত থাকছে এখন দুপুরের আয়োজনের। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। উৎপাদনও বাড়তেছে, সেলও বাড়তেছে। বোর্ডের পাল্লা আপনার গুনে খায় না, বাঁকা হয় না, ফাঁকা হয় না। আগে চলতো কিন্তু কম, অত মানুষ এটা চিন্তা না। প্লাস্টিকের প্রচলনটা বেড়েছে এই 10-15 বছর ধরে কি বেশি চলে। আমাদের নেয়ারদের ইন্ডিয়াতে কিছু এক্সপোর্ট আমরা করছি। আমরা খুব আশাবাদী যে আমাদের দেশের চাহিদা আরও বেশি বাড়বে, পাশাপাশি বিদেশের পর্যন্ত রপ্তানি করতে পারবো। মুক্তি, কারুকাজ করা কাঠের দরজার একচেটি আধিপত্য কমেছে অনেকটাই বিগত বছরগুলোতে। আমরা দেখছি যে প্রসেসড উড বা প্রক্রিয়াজাতকৃত কাঠের ব্যবহার বেড়েছে, প্লাইউড ব্যবহার হয়েছে। এগুলোর মধ্য দিয়ে এই যে প্রক্রিয়াজাত দরজাগুলো তার বা প্লাস্টিকের বোর্ডের যে দরজাগুলো সেগুলোর বাজার বড় হচ্ছে, এবং কাঠের দরজার চাইতে সুলভ মূল্য এবং একসঙ্গে টেকসই হয় কিন্তু এর চাহিদাও বাড়ছে দিন দিন। এবং বর্তমানে এই দেশে এই প্লাস্টিকের তৈরির যে দরজাগুলো রয়েছে তার বাজার কিন্তু 500 কোটি টাকার উপরে। শাফিন, এ নিয়েও রয়েছে এখন দুপুরে বিস্তারিত, তবে শুরুতেই পোশাক খাত ও আবহাওয়া প্রসঙ্গ। তীব্র গরমে তৈরি পোশাক কারখানায় কমেছে শ্রমিক উপস্থিতি, এতে ধাক্কা লাগছে উৎপাদনে। সবুজ কারখানা বিবেচনায় পোশাক খাতের প্রায় 92% কারখানায় পুরোপুরি বাস্তবায়ন হয়নি তা। এক্ষেত্রে শ্রম পরিবেশের মানদণ্ড পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে নতুন করে বিনিয়োগের কথা বলছেন তারা। লিখন শেখের ছবিতে আরও জানাবেন মুন্নাফ রশিদ। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি পরিবেশ বান্ধব পোশাক কারখানা। গাছের ছায়া আর সবুজে ঘেরা প্রাঙ্গণ কারখানার কর্মপরিবেশকে করেছে মনোরম। ভিতরে পুকুর থেকে শুরু করে রয়েছে শ্রমিকদের জন্য বিশ্রাম নেয়ার জায়গা, আর 50 ধরনেরও বেশি অসংখ্য গাছ যেন শীতল আর ঠান্ডা করেছে কারখানাটির পরিবেশ। লিড সনদপ্রাপ্ত 3 তলা বিশিষ্ট সবুজ এই কারখানার 2য় তলায় চলে মূল কাজ, যেখানে শ্রমিক রয়েছে 5 শতাধিক। তীব্র গরমের মধ্যেও যারা কাজ করছেন তারা যেন অসুস্থ হয়ে না পড়েন সেজন্য রয়েছে খোলামেলা পরিবেশ আর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এখানে যথাযথ ফ্যান আছে, তারপরে এয়ার কুলারের ব্যবস্থা আছে। এখানে কাজ করে আমাদের অনেক শান্তি লাগতেছে। বাইরে যে পরিমাণ গরম, বাইরে গেলে যে গরমটা লাগে এখানে অতটা গরম লাগতেছে না। গরমের দিক থেকে আমরা অনেকটা শান্তিতে এই জায়গায় কাজ করতে পারতেছি। চারিদিক সাইড দিয়ে জানলা দরজা খোলা থাকে, অনেক বাতাস থাকে, আবহাওয়া অনেক সুন্দর, মানে তাপমাত্রাটা একটু অনেক কম আর কি। প্রচন্ড গরমের কারণে কোম্পানি থেকে স্লাইন দেওয়া হইতেছে, বা তারপরে চারপাশে গাছপালা আছে, এই কারণে গরম একটু কম আসছে। ফতুল্লা অ্যাপারেলসের মতো দেশে এখন সবুজ কারখানার সংখ্যা 215টি। এসব কারখানায় কর্মপরিবেশ আন্তর্জাতিক মানদণ্ডে হওয়ায় এখানে আলো বাতাসের আধিক্য রয়েছে বেশ। তাই বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা যেমন মিল নেই, তেমনি শ্রমিকরা এখানে কাজ করছেন স্বাচ্ছন্দ্যে। তবে তীব্র গরমে
সবুজ কারখানা নয় এমন কারখানায় কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন থেকেই যায়। ছোট বড় মিলিয়ে দেশে পোশাক কারখানার সংখ্যা ২৫০০-এর বেশি, যেখানে কাজ করছে ৩০ লাখের বেশি শ্রমিক। তাদের হাতের স্পর্শে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। রপ্তানি আয়ের ৮৪% আসে এই খাত থেকে। কিন্তু শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ কি সকল কারখানায় নিশ্চিত হয়েছে? রাজধানীর মিরপুরের কয়েকটি পোশাক কারখানার চিত্র পুরোপুরি ভিন্ন। পরিবেশ এমন যেন ফ্ল্যাট বাড়িতে হয়েছে কারখানার পুরো আয়োজন। ছোট জানালা আর আলো বাতাসের কম উপস্থিতি পরিবেশকে করেছে গুমোট, স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে শ্রমিকদের। গরমে তো অনেক সমস্যা, কারণ দেখা গেছে ঘামাচি হচ্ছে শরীরে, ঠিক আছে, কাজ করতে অনেক কষ্ট হয়, গরম অতিরিক্ত, ফ্যান চলে কিন্তু তারপরও কাজ হয় না। এখন যে গরমের যে অবস্থা, এই কারণে মনে করেন দেখা যাচ্ছে কাজ করতেছে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। ক্লাস করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, মাথা ব্যথা করে, অজ্ঞান হয়ে কেউ পড়ে যায়। প্রতিদিন একজন দুইজন হয়। গরম হইলে কি এটা তো মনে করেন আমাদের প্রতিপক্ষরা মনে করেন এটা দেখেও না, উপর লেভেলের দেখে কেউ দেখে না, আমরা কামলা দেই, টাকা নেই। সম্প্রতি এক গবেষণা বলছে দেশে প্রতি বছর তীব্র গরমে ৩,২০০ কোটি কর্মঘণ্টা নষ্ট হয়। উচ্চ তাপমাত্রায় শ্রমিকের উৎপাদনশীলতা কমে যাওয়ার শীর্ষ ৫ দেশের মধ্যে নাম রয়েছে বাংলাদেশের। এমন অবস্থায় ডাইং সহ বেশ কিছু কারখানায় প্রায় ৪০% উৎপাদন কমেছে এবং শ্রমিক উপস্থিতি কমেছে ৫০% পর্যন্ত। আর সার্বিকভাবে শ্রমিকের কর্মদক্ষতা কমেছে প্রায় ৫০%। অনেক বেশি গাছ পালার মাঝখানে আমাদের এই ফ্যাক্টরিটা, ফলে এইখানে আমার এই সমস্যাটা হয়নি। কিন্তু আমাদের ডাইং ইউনিটে প্রায় ২০ থেকে ৩০% শ্রমিক প্রতিদিনই অ্যাবসেন্ট থাকতো, কারণ এমনি ডাইংয়ের যে স্বভাবগত কারণে ডাইংটা একটু গরম বেশি থাকে, স্টিম থাকে, হিট থাকে, সেই সাথে ওইখানে একটু গরমটা বেশি হওয়ার কারণে আমাদের শ্রমিকটা একটু বেশি অ্যাবসেন্ট দিচ্ছিল। ফলে কোনো দিন আপনার ৩০, ৪০ এবং ৫০% আমাদের প্রোডাকশন কম হয়েছে এই গরমের কারণে। প্রতি বছর গরমে কম আর বেশি অ্যাবসেন্টিজম বাড়ে, কিন্তু এবারটা একটু বেশি বেড়েছিল আর কি। যদি মানুষ একটু তাপদাহে ভোগে, অবশ্যই তার প্রোডাক্টিভিটি একরকম থাকবে না। যেসব জায়গায় ধরেন আয়রনিং করা হয়, যেসব তারপরে আমাদের ফিউজিং বলে একটা জায়গা আছে যেখানে কাটিং ফিউজিং করা হয়, সেসব শ্রমিকরা একটু অসুস্থ হয়ে পড়ছে এবং তারা মাঝে মাঝে একটু ব্রেক নিচ্ছে। তারা একদিন সপ্তাহে ১-২ দিন অ্যাবসেন্টিজম তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটি একটু ম্যাসিভ প্রোডাকশন স্কেলে না। শ্রমিকের কাজের স্থানে পর্যাপ্ত আলো বাতাস ও স্বাস্থ্য ঠিক রাখতে শ্রম আইনে কারখানার অবকাঠামো পরিবর্তনের নির্দেশনা দেয়া থাকলেও প্রায় ৯২% কারখানায় তা যথাযথ মানা হয়নি। এক্ষেত্রে শ্রম পরিবেশের মানদণ্ড পুনর্বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে নতুন করে বিনিয়োগের কথা বলছেন তারা। আগে যেভাবে শ্রম পরিবেশের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে সামনের দিনগুলোতে যাচাই বাছাই করে এটা কিন্তু পুনর্বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যদি কোনো কিছু না করে ফেলে রাখি, তাহলে যেটা হবে কি, বায়ার্সে তারা নতুন নতুন স্ট্যান্ডার্ডস নিয়ে আসতে পারে, সেটা হয়তো আমাদের জন্য ভালো না হতে পারে। গার্মেন্টস সেক্টর আমার কাছে মনে হয় যে একটা কালচারাল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আর চ্যালেঞ্জ হচ্ছে অন্য সেক্টরগুলোতে আমরা এই জিনিসটাকে প্রসার করতে পারবো কিনা। যদি করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, শ্রমিকের জন্য ভালো হবে, উৎপাদনশীলতার জন্য ভালো হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রা ও বন্যার কারণে তৈরি পোশাক খাতে প্রায় $২৭ বিলিয়ন রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। তাই কারখানায় শীতল পরিবেশ নিশ্চিতে স্থায়ী পদক্ষেপের পাশাপাশি টেকসই নিরাপদ কর্মপরিবেশ তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। আজ বিকেল নাগাদ আবহাওয়া অফিস জানিয়েছে আজ রাতের মধ্যেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। কাল সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি 18টি উপকূলীয় জেলায় আঘাত হানতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যেহেতু এটা সাগরের একদম মধ্যভাগ দিয়ে আসতেছে, সুতরাং এটার ডানে বামে চতুর্দিকেই শক্তি সঞ্চয় করার জন্য যে পরিবেশ সেটা এখানে রয়েছে। প্রতিটা মডেলই আমাদের শো করতেছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল, যেটি আপনার খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের আপনার সাগর আইল্যান্ড, এই দুই উপকূলের মাঝ দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল ২৬ তারিখ রাতে।
কাল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। এর প্রভাবে তৈরি হয়েছে গুমোট আবহাওয়া, বেড়েছে গরমের অনুভূতিও। উপকূলে চলছে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি। এই বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা ও খুলনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। সাতক্ষীরায় আছেন আহসান রাজীব এবং খুলনায় আছেন তরিকুল ইসলাম। তবে শুরুতে আমরা সাতক্ষীরার খবরাখবর জানতে চাই। রাজীব, সেখানে এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং সাইক্লোন সেন্টারগুলো কতটুকু প্রস্তুত, ক্ষয়ক্ষতি ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন, জানাবেন। মুক্তি, সাতক্ষীরায় এখন একটা গুমোট আবহাওয়া এবং ভ্যাপসা গরম পড়ছে। আকাশে মাঝে মাঝে মেঘ দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, রোদও রয়েছে। সব মিলিয়ে একটা ভ্যাপসা গরম, একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে মানুষ। আর এই যে ভ্যাপসা গরমে মানুষ কিন্তু কষ্ট পাচ্ছে। আর উপকূলীয় এলাকায় যে সমস্ত সাইক্লোন শেল্টার রয়েছে, মোট 448টি সাইক্লোন শেল্টার কিন্তু ইতোমধ্যে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা হয়েছে, সেই সভার মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে এই যে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি 1,500 বিভিন্ন আশ্রয় কেন্দ্র, যে সমস্ত পাকা ভবন এবং উপকূলীয় এলাকার যে সমস্ত স্থাপনা রয়েছে, যেগুলো পাকা স্থাপনা, সেই স্থাপনাগুলোকে কিন্তু আশ্রয় কেন্দ্র ঘোষণা করে সেই আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে 5,000 স্বেচ্ছাসেবক সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তারা কিন্তু সাথে যে সার্বিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এমনটি বলা হচ্ছে। শুকনো খাবার সেগুলো কিন্তু সংরক্ষণ করা হয়েছে এবং উপকূলীয় এলাকায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে উদ্ধারকারী দল যারা কাজ করবে তাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের যে পূর্ব প্রস্তুতি, সেটা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা জানতে পেরেছি যে এই স্থানীয় উপকূলে যে সমস্ত চেয়ারম্যান মেম্বার বা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকার যে সমস্ত বাসিন্দা রয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী বেড়িবাঁধের পাশে যে সমস্ত বাসিন্দারা বসবাস করেন, এই বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে এমন শঙ্কা রয়েছে। সে কারণে সেই বাসিন্দাদেরকে সরিয়ে যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে আনা হয়, সেই ব্যবস্থা তারা রাখেন এবং তাদেরকে যেন জোর করে হলেও সেখান থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। তো এই হচ্ছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার প্রস্তুতির কথা জানালাম। আমরা এখন জানবো খুলনার প্রস্তুতির কথা। সহকর্মী তরিকুল ইসলাম রয়েছেন খুলনায়, আমরা তার কাছ থেকে জানবো খুলনার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ রাজীব। খুলনার পরিস্থিতিও একই রকম আবহাওয়া, তবে বৃষ্টি এখনো পড়েনি। এখানে গুমোট আবহাওয়া বিরাজ করছে গত 2 দিন ধরে এবং এখানে এই মুহূর্তে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, তারপরও এটি অনুভূত হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে। আমরা সকাল থেকে দেখেছি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং এই আবহাওয়া যতই দিন বেলা গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে। আর আমরা রয়েছি ভৈরব নদীর পাড়ে। আমরা নদীতে দেখেছি এখন জোয়ার চলছে এবং পানি কিন্তু কিছুটা বেশি অন্যান্য দিনের তুলনায়, স্বাভাবিকের থেকে কিছুটা পানি এখানে নদীতে দেখা যাচ্ছে। এছাড়া আমরা যদি একটা বিষয় দেখি যে আইলা, আমরা 2009 সালে দেখেছি যে আইলা আঘাত এনেছিল খুলনা উপকূলে এবং তখনকার যে আবহাওয়া, ঠিক একই রকম আবহাওয়া কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। যদিও ঘূর্ণিঝড়ের তীব্রতা তত বেশি নয়, তবে জোয়ারের সময় যদি ঘূর্ণিঝড়টি আঘাত হানে খুলনা উপকূলে, তাহলে কিন্তু একই রকম অবস্থা হতে পারে এবং দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়তে পারে উপকূলবাসী। তো আমরা প্রশাসনের পক্ষ থেকে যে খবরটি নিয়েছি, এই আবহাওয়ার যে বর্তমান অবস্থা এবং ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন একটি পূর্বাভাস থেকে কিন্তু প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি, সাইক্লোন শেল্টার, শুকনো খাবার, অন্যান্য যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা, সেগুলো কিন্তু তারা করে রেখেছে। সেই সাথে স্বেচ্ছাসেবক যে টিম রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হচ্ছে। রেড ক্রিসেন্টের তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং তারাও প্রস্তুত রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় যারা ভলেন্টারি সার্ভিস দিয়ে থাকেন তাদেরকেও বলা হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিদেরও তাদেরকে সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি এখানকার যে বেড়িবাঁধগুলো রয়েছে, সেই বেড়িবাঁধগুলো কিন্তু আপনারা জানেন যে খুলনার কয়রাপ এবং দাকপ উপজেলায় যে বিস্তীর্ণ বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধগুলো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবং পানি উপচে যদি লোকালয়ে বা বেড়িবাঁধ ভেঙে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ, সেই সাথে বাঁশ বা অন্যান্য যে সরঞ্জাম, সেইগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তো সব মিলে আমরা বলতে পারি যে ঘূর্ণিঝড় যে পূর্বাভাস এবং যেটি এগিয়ে আসছে, যদি খুলনা উপকূলে আঘাত আনে তাহলে সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি যেমন রয়েছে, তেমনি মানুষের মধ্যে আতঙ্কও বিরাজ করছে। ঘূর্ণিঝড় আইলার যে অবস্থা হয়েছিল, সেই পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে বর্তমান আবহাওয়ার যে গুমোট পরিস্থিতি, তার সর্বশেষ খবর।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার সবশেষ প্রস্তুতির খবরাখবর জানাতে আমাদের সঙ্গে খুলনা ও সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। অন্য প্রসঙ্গ, কাঠের দরজার একচেটিয়া বাজারে শক্ত অবস্থান জানান দিচ্ছে প্লাস্টিক ও প্রক্রিয়াজাতকৃত বোর্ডের কপাট। সাশ্রয়ী আর টেকসই হওয়ায় আবাসিক ও বাণিজ্যিক ভবনে দরজার পরিবর্তন আনছেন বাসিন্দারা। নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে মাসে 1 লাখ পিসের বেশি দরজা বিক্রি করেন তারা, যার দেশীয় বাজার 500 কোটি টাকার উপরে। আনোয়ার হোসেনের ক্যামেরায় রকিবুল রাহাতের প্রতিবেদন। দরজা যেমন ঘরের ভেতরে ঢোকার পথ, তেমনি কাউকে ঢুকতে না দিতেও তার সমান ব্যবহার। তবে এর বাইরেও ঘর বা বাড়ির স্থাপত্য শৈলীতে ভিন্নমাত্রা নিয়ে আসে এই দরজা। সময়ের সঙ্গে রুচির ভিন্নতায় বদলেছে এর নকশা থেকে শুরু করে উপাদান। অতীতের কারুকাজ খচিত কাঠের জায়গা নিচ্ছে পার্টিকেল বোর্ড, কাঁচ, লোহা, স্টিল, এমনকি প্লাস্টিক। বাড়ির সব ধরনের দরজার চাহিদা পূরণে সক্ষম বলে ব্যবহারকারীরাও ঝুঁকছেন ইউপিভিসি ডোর, ফ্ল্যাশ ডোর, উডেন ডোরের মতো পণ্যে। ক্রেতা চাহিদায় নজর রেখে দেশের স্বনামধন্য প্রায় ডজনখানেক প্রতিষ্ঠান তৈরি করছে দরজা। তেমনই একটি প্রতিষ্ঠান মোস্তফা ডোর। কসমোডোর, ক্যাবিনেট ডোর, পাওয়ার ডোর, কাপস ডোর, ইকো ফ্রেন্ডলি ডোর ও প্রসেসড ডোর তৈরি করে আসছে তারা। দরজা তৈরির প্রক্রিয়া এবং এই খাতের আদ্যপান্ত জানতে তাদের কারখানায় এখন টিভি। পরিমাণ মতো উপাদান মিশিয়ে ইউপিভিসি দরজা তৈরির সূচনা করলেন মিক্সিং অপারেটর। এরপরের কাজ মিক্সার মেশিনের। প্রায় 15 মিনিটের মিশ্রণ এবং কয়েকটি জটিল ধাপ পেরিয়ে আকার আসে দরজার প্যানেলের। প্রাথমিকভাবে নির্দিষ্ট মাপে কাটবার পর শুরু হয় প্যানেলের গুণগত মান পরীক্ষা ও অন্যান্য কাজ। পরীক্ষায় কৃতকার্য হলে দরজার পাল্লা পাঠানো হয় পরবর্তী সেকশনে। সেখানে প্রথমে করা হয় প্রিন্টিং, তারপর চলে ফ্রেম বসানো, কলকবজা, সংযুক্তের মতন কাজ। নানা ধাপ পেরিয়ে প্রস্তুতকৃত এসব দরজা এখন পৌঁছে যাবে ক্রেতাদের কাছে। তবে আমরা দেখছি বাংলাদেশেই এই ইউপিভিসি ডোরের চাহিদা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কর্তৃপক্ষ বলছে শুধু দেশের গণ্ডিতে নয়, তারা এটি ছড়িয়ে দিতে চায় বহির্বিশ্বেও, বাড়াতে চায় রপ্তানি। কাঠের বিকল্প এসব দরজার দেশীয় বাজার 500 কোটি টাকার উপরে। বাথরুম, রান্নাঘর, বারান্দার মতো স্থানভেদে দরজার ডিজাইন ও মানের ভিন্নতার কারণে ইউপিভিসির মতো দরজা ব্যবহারে আগ্রহী হচ্ছে মানুষ। আর কাঠের দরজার তুলনায় সাশ্রয়ী এবং রোদ বৃষ্টি আগুনে অধিক টেকসই হওয়াও জনপ্রিয়তার কারণ বলে জানান ব্যবসায়ীরা। দিন দিন প্লাস্টিকের উৎপাদনও বাড়তেছে, সেলও বাড়তেছে। আর কাঠের দরজা যেগুলো বললেন, কাঠের প্রসেসিংগুলো ভালোভাবে করতে পারে না। বোর্ডের পাল্লা আপনার ঘুনে খায় না, বাঁকা হয় না, ফাঁকা হয় না। আর কাঠ কিন্তু একটা সময় শীতকাল আসলে দেখবেন ফাঁকা হয়ে যাবে, বেড়ে যাবে। প্লাস্টিকের প্রচলনটা ভেবেছে এই 10-15 বছর ধরে কি বেশি চলে। আগে চলতো কিন্তু কম, অত মানুষ এটা চিনতো না বা কিছু না। দেশের চাহিদার 90% পূরণ করতে পারলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশে প্রস্তুতকৃত দরজা। বিদেশিদের চাহিদামাফিক দরজা উৎপাদন এবং নতুন ধরনের দরজা উৎপাদনের প্রচেষ্টাও দেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। উড এবং প্লাস্টিকের পাউডার দিয়ে মিশ্রিত করে একটা দরজা বানানো হয়। নিঃসন্দেহে এটা পরিবেশ এবং দেশের জন্য পরিবেশ বান্ধব এবং দেশের জন্য খুব ভালো। বাংলাদেশ থেকে অনেক প্লাস্টিক রপ্তানি হচ্ছে। ধরেন ডোরটা একটু কম হচ্ছে, আমরা সাইড আমাদের নিয়ার দেশ ইন্ডিয়াতে কিছু এক্সপোর্ট আমরা করছি। প্রতি বছর 1 লক্ষ পিসের উপরে ফ্ল্যাশ ডোর বাজারজাত করছি। তো এইটার মেইন কাস্টমার ইউজার যারা, সেটা হচ্ছে ডেভেলপার কোম্পানি এবং গভর্নমেন্ট প্রজেক্ট। আমরা খুব আশাবাদী যে আমাদের দেশের চাহিদা আরও বেশি বাড়বে এবং এই পাশাপাশি আমরা আমাদের এই ডোরের যে চাহিদা এবং সেটা বিদেশের পর্যন্ত রপ্তানি করতে পারবো।
এদিকে কৃত্রিম ও প্রক্রিয়াজাতকৃত কাঠ দিয়ে তৈরি করা দরজার বাজার দেশে বড় হচ্ছে দিনে দিনে। 50 বছরের গ্যারান্টি, আজীবন ঘুণে ধরে না ও দীর্ঘক্ষণ আগুনে সুরক্ষিত থাকার মতো প্রতিশ্রুতি দিচ্ছেন দরজা নির্মাতারা। আর আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব কাঁচামাল ব্যবহারে সুফল মিলছে কপাট বাণিজ্যে। সরকারের যথাযথ রপ্তানিমুখী পদক্ষেপে এই খাত পৌঁছাতে পারে রপ্তানি পণ্যের শীর্ষ তালিকায়। আশাবাদ ব্যবসায়ীদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10তলা ভবন নির্মাণ সহ 4টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নতুন করে ব্যবসা শুরু করতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। এছাড়াও রাজধানীর 4 প্রান্তে 4টি পাইকারি মার্কেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ক্ষমতায় এসে অস্ত্র ও অর্থ চোরা কারবারি বন্ধ করেছে আওয়ামী লীগ সরকার। হাসিব বিল্লাহ জানাবেন বিস্তারিত। গত বছর চৈত্রের এক সকালে হঠাৎ আগুন লাগে দেশের অন্যতম বড় পোশাকের পাইকারি বাজারে। কয়েক ঘন্টার আগুনে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজারের প্রায় 3000 দোকান। নিমিষেই নিঃশেষ হয় ব্যবসায়ীদের স্বপ্ন। সেই স্বপ্ন আবার জোড়া লাগছে নতুন ভবন নির্মাণে। একই স্থানে নির্মিত হচ্ছে 10 তলা বিশিষ্ট 4টি আধুনিক পাইকারি বিপণী বিতান। এছাড়াও নির্মিত হচ্ছে পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ 8 সারির সড়ক। 974 কোটি 58 লাখ টাকা ব্যয়ের এই সড়ক পথ নির্মিত হলে সহজ হবে দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাবার পথ। যানবাহনগুলোকে ঢাকায় ঢুকতে হবে না। শাহবাগে 604 কোটি টাকা ব্যয়ে শিশু উদ্যানের আধুনিকায়ন করছে সরকার। জিয়া শিশু পার্কের নাম বদলে নতুন নাম হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান। অন্যদিকে দক্ষিণ সিটির নিজস্ব তহবিল থেকে প্রায় 51 কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি হ্রদে নির্মিত হচ্ছে উন্মুক্ত বিনোদন মঞ্চ নজরুল সরোবর। শনিবার সকালে দক্ষিণ সিটির এই 4 প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দোকানিসহ উপস্থিত দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস বঙ্গবাজার প্রাঙ্গণে। এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুনভাবে বাঁচার সুযোগ পাবেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। জলাধারের ক্ষতি না করে পরিকল্পনা অনুযায়ী অবকাঠামো নির্মাণ করতে হবে। জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না। যেখানে সেখানে এই একটু জায়গা পেলেই একটা নির্মাণ কাজ, সেটা হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী বলেন, ব্যবহার অনুযায়ী সবাইকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এ সময় বিদ্যুৎ পানি ব্যবহারে যত্নবান হবার আহ্বান জানান সরকার প্রধান। যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। পার্ক সংরক্ষণে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পার্ক যেন মাদক সেবনের জায়গা না হয়। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে বিপথে নেয়ার অপচেষ্টা রুখে দিতে কাজ করে যাচ্ছে তার সরকার। দুপুরে গণভবনে বৌদ্ধ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরও বলেন, সবার ধর্ম পালনে সমানাধিকার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যাও এটা বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রকৃতপক্ষে যার যার ধর্ম সে পালন করবে, এটাই হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে কিন্তু সেটা স্পষ্ট, আমরা সেটা স্পষ্ট করেছি। হেবাইনটা যেটা আমাদের নিয়ম, ওটা হচ্ছে উত্তরাধিকারকে সম্পত্তি বিনা ট্যাক্সে দেওয়া, একটা নির্দিষ্ট অঙ্কের
ফি জমা দিতে হয়। তো এটা আমরা সকল ধর্মের জন্যই কিন্তু উন্মুক্ত করে দিয়েছি। কোরবানি ঈদের আগেই খাতুনগঞ্জে বাড়তে শুরু করেছে পেঁয়াজ ও আদার দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আদায় বাড়তি গুনতে হচ্ছে 40 টাকা, পেঁয়াজও কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। ঈদের আগে এমন চড়া দামে ডলারের মূল্য বৃদ্ধি ও রপ্তানিকারক দেশে বাড়তি বুকিং রেটের অজুহাত দিচ্ছেন আমদানিকারকরা। সরবরাহ ঘাটতি থাকায় মশলা জাতীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা পাইকারদের। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন 20 থেকে 25 ট্রাক পেঁয়াজ ঢুকলেও এখন ঢুকছে 10 থেকে 15 ট্রাক পেঁয়াজ। ফলে 60 টাকার নিচে নেমে আসা পেঁয়াজ সপ্তাহ ব্যবধানে আবারও উঠেছে 65 থেকে 72 টাকায়। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করছেন আড়তদাররা। এক হচ্ছে দেশি মাল এখন কমে আসতেছে, আগে যেভাবে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ হচ্ছিল এখন সেভাবে নেই, এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে কমে আসতেছে। ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও বেঁধে দিয়েছে ন্যূনতম দাম। প্রতি টন পেঁয়াজ ন্যূনতম $550 বিক্রির নিয়মে হিসাব অনুযায়ী প্রতি কেজির ক্রয় মূল্য দাঁড়ায় 60 থেকে 65 টাকা। এর সাথে 40% রপ্তানি শুল্ক এবং পরিবহন ও শ্রমিক খরচ যুক্ত হয়। বাড়তি দামের কারণে তাই কমেছে ভারতীয় পেঁয়াজের আমদানি। দেশীয় বাজারে পড়ছে না ভারতীয় পেঁয়াজ আমদানির প্রভাব। ঘনিয়ে আসছে কোরবানির ঈদ, তখন পেঁয়াজের চাহিদা থাকে তুঙ্গে, তাই দাম আরও বাড়ার আশঙ্কা পাইকারদের। যারা মানে ব্যাপারে আছে তারা পেঁয়াজ আনবে, একটু বলা যায় না দাম কমতেও পারে বাড়তেও পারে, এটা আসলে 50-50 বলা যায়। কারণ ডিপেন্ড করবে ইন্ডিয়ান যারা এলসি দিচ্ছে তারা কত পরিমাণ পেঁয়াজ আনতেছে, ওটার উপর ডিপেন্ড করে বাজারে মার্কেটে ডিপেন্ড করবে। কোরবানির ঈদ ঘিরে বেড়েছে আদার দামও। কিছুদিন আগে 180 থেকে 190 টাকায় বিক্রি হওয়া চায়না আদা এখন বিক্রি হচ্ছে 220 থেকে 225 টাকায়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারতের আদা বাজারে না থাকায় দাম বাড়ছে মশলা জাতীয় পণ্যটির। বাজারে মিয়ানমারের কিছু আদা থাকলেও তা মানে ভালো নয়। বর্তমান খাতুনগঞ্জের মার্কেটে একটাই চায়না ছাড়া অন্য মাল, চায়না আদাটা মার্কেটে অ্যাভেলেবেল না, এই জন্য গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে 10-15 টাকা কেজিতে পারছে। এটা মার্কেটে যদি অ্যাভেলেবেল হয় তাহলে বাজার কিছুটা সহনীয় করতেছে। আদার বাজার এখন 100-220 টাকা, 215 টাকা এরকম চলতেছে, 10 টাকা বিক্রি হতেছে। হয়তো সামনে ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম এগুলো আসবে, বার্মা আসবে, কমতে পারে। আড়তদাররা বলছেন চীনে বুকিং রেট বেশি হওয়ায় আমদানিতে খরচ পড়ছে বেশি। চীনে প্রতি টন আদা বিক্রি হচ্ছে $1000। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে সুমিষ্ট গোপালভোগ, তবে যোগান কম থাকায় গতবারের চেয়ে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে আম। তাই হাট বা আড়তে এখনও সেভাবে জমে ওঠেনি বিক্রি কিনে। ব্যবসায়ীরা বলছেন সপ্তাহখানেকের মধ্যেই জমে উঠবে আমের বাজার। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। আকাশচুম্বী আমের পুরনো গাছ, তা থেকে ঝাঁকাই করে নামানো হচ্ছে গোপালভোগ আম। প্রাকৃতিক বৈরিতায় আমের আকার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাগানিরা। তবে বাগানে মাটি আর গাছের গুণে আমের আকার অন্যান্য চারাগাছের চেয়ে ঈর্ষণীয় বড়। স্বল্প আমে বাজারে চাহিদা বেশি, তাই খুব যত্নে নামানো হচ্ছে গাছের আম। নামানো আমের মাটিতে লুটোপুটির সুযোগ নেই। পরিষ্কার ছালাই রেখে আকার, রং আর পেকে ওঠার ভিত্তিতে বিন্যাস করা হচ্ছে ক্যারেটে ক্যারেটে। গাছে আম কম থাকলেও আকার ভালো হওয়ায় খুশি কৃষক। আম গাছে কম হয়েছে কিন্তু দামে পোষা যাচ্ছে, গত বছর থেকে পার মনে 500-1000 টাকা বেশি। গোপাল আপনার খুব ভালো চাহিদা, গোপালভোগ আম মার্কেটে নাই, মানে যে হারে মানে খরিদ্দার যে হারে কেনার লোক ওই হারে আম নাই মার্কেটে। 20 মণ আম, ওখানে আপনার হচ্ছে 5 মণ আম হয়েছে, কিন্তু দানাটা একটু বড় হয়েছে, আর আরো দানা বড় হতো, বৃষ্টির কারণে দানাটা বড় হতে পারেনি। স্বাদ পরখে আম কিনতে আসা ব্যাপারীকে চোকা ছাড়িয়ে দেয়া হচ্ছে আম। স্বাদ, গন্ধ আর ঘ্রাণ সব মিলিয়ে আম হয়েছে জ্যৈষ্ঠের মধু। প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডারে সময় হয়েছে, তাই কেউ কেউ আম নামিয়েছে পরীক্ষামূলকভাবে। সে আম বাজারে নিতেই হুড়োহুড়ি ব্যাপারীদের। উপজেলার বাগানগুলো থেকে আটিগুটির সাথে ভ্যানে ভ্যানে সুস্বাদু গোপালভোগ আম এসেছে বাজারে। তবে নামানোর সময় হলেও বাজারে নেই রানী পছন্দ ও লক্ষণভোগ। গোপালভোগের দাম উঠেছে প্রতি মণ 3000 টাকা, যা গেল বছরের চেয়ে দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন সামনের দিনগুলোই 3 গুণ দামে কিনতে হতে পারে এই আম। আর বাজারে আমের দাম পেয়ে লাভের অঙ্ক গুনছেন চাষিরা।
গোপাল ভাগ হলো আপনার 2500 টাকা, তারপর বিভিন্ন 1400-1500 টাকা মানে বর্তমান আমের বাজার চলছে আর কি। গেছে বার এই গুটি কিনতাম 800, 700, 900, এবার কিনতে আসি 1500, 2000, 1800। গুটির দাম এরকম, হিমসাগরের দাম মনে করেন 2400 থেকে 3000 পর্যন্ত এখনই। আম পরিমাণে ধরেছে কম গাছে, কিন্তু দামটা ভালো আছে। এরকম মোটামুটি দাম থাকলে আমাদের কৃষকেরা চলতে পারবে আর কি, এবং আমরা ব্যবসায়ীরাও চলতে পারবো। তবে এখনও আটিগুটি আমে ভরা বাজার। আমের বড় মুকাম আর আড়ত জমে ওঠার মতো পর্যাপ্ত স্বাদের আমের সরবরাহ নেই বাজারে। এতে বাইরের ব্যাপারীদের অপেক্ষায় আড়তদাররা। আমাদের এখানে এখন গুটি গোপাল এই দুই জাতের আম পাবেন। এই কারণে ধরেন আসলে হিমসাগর এখনো নামে নাই, বা রূপালী নামে নাই, লখনা নামে নাই। এই কারণে আমাদের মূলত ব্যবসা কোনো জমে নাই। তা আমরা আশা করছি যে আপনার আজ থেকে 10 দিনের মধ্যে এটা আপনার পরিপূর্ণভাবে লেগে যাবে। রাজশাহীতে প্রায় 20,000 হেক্টর বাগানে গোপালভোগ আমের গাছ আছে 1,54,289টি, যা থেকে আমের উৎপাদন ধরা হয়েছে 11,489 মেট্রিক টন। শুধু গোপালভোগ আম থেকেই কৃষকের আয় হবে 94 কোটি টাকা। এবছর আমের বাণিজ্য ধরা হয়েছে 1500 কোটি টাকার বেশি। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। শাফিন, আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী এবং কবির যে সৃষ্টিকর্ম একদম ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সব ক্ষেত্রেই কিন্তু দারুণভাবে প্রাসঙ্গিক। প্রেম, দ্রোহ কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি সব ক্ষেত্রে তিনি দিয়ে গেছেন কিছু কালজয়ী সৃষ্টিকর্ম, যা শ্রদ্ধা করছি আমরা এবং অশ্রদ্ধা জানাচ্ছি ক্ষণজন্মার প্রতি। ঘনার একটা বড় তাল গাছ ছিল, আর এই ঘনার একটা বড় তাল গাছ ছিল। তাল কোড়াইতো, মাছ মারতো, বাঁশি বাজাইতো, গান গাইতো। নজরুল এতই প্রতিভাবান ছিল যে সে লেটুর দলে গান গাইতো, ইমামতি থেকে শুরু করে কোনো কাজে সে ব্যর্থ হন নাই। অসাম্প্রদায়িক যে চেতনা সেটা আমাদের মধ্যে আবার জাগিয়ে তুলতে হবে, এবং সেই জায়গাটিতে কাজী নজরুল ইসলাম দর্শনের একটি বিশাল জায়গা রয়েছে। প্রেম ও বিদ্রোহের কবি হয়ে কাজী নজরুল ইসলাম তার গানের চরণের মতোই বাংলা ভাষাভাষীর হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। 2006 সালে তার কৈশোরকে আগলে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় বিশ্ববিদ্যালয়, হয়েছে নজরুল তীর্থে। গবেষকরা বলছেন নজরুলের অসাম্প্রদায়িক চিন্তাধারা ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। 125তম জন্মবার্ষিকীতে অতল শ্রদ্ধা কবির প্রতি। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে ত্রিশালের কাজী শিমলার দারোগাবাড়ির এই পুকুর পার। নাম না জানা হলুদ জঙ্গি ফুলে ফুলে ছেয়ে গেছে দুই ধার। ওপারেই নিস্তব্ধ শুনশান শান বাঁধানো ঘাট। এই শূন্যতায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বকুল গাছ থেকে ঝরে পড়ছে ফুল। প্রকৃতির এত আয়োজন কবিকে উদযাপনের। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশবের অনেকটা সময় কেটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলার এই বাড়ির উঠানে। থাকতেন এই ঘরটায়। বাবার কাছে শোনা কবির দুরন্ত শৈশব, বন্ধুদের সাথে বাঁশি বাজানো সবই স্মৃতিতে ঝলমল করে কাজী পরিবারের বয়োজ্যেষ্ঠ কাজী আব্দুল কাশেমের স্মৃতিতে। এই পুকুরটা নজরুল থাকাকালীন ছিল, এইখানে পুকুরে গোসল করত। ওই কনের একটা বড় তাল গাছ ছিল, আর এই ঘনার একটা বড় তাল গাছ ছিল। তাল কোড়াইতো, মাছ মারতো, বাঁশি বাজাইতো, গান গাইতো। 1914 সালের কথা। ভারতের আসানসোলের চায়ের দোকান থেকে দারোগা রফিজুল্লাহ কিশোর নজরুলকে এনেছিলেন ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা গ্রামের নিজের বাড়িতে। পরে তার ঠাঁই হয়েছিল ত্রিশালের নামাপাড়া গ্রামে বিচতিয়া ব্যাপারী বাড়িতে। ত্রিশালে প্রায় বছরখানেক বসবাস করা এই দুই বাড়িতে গড়ে তোলা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র, যা মানুষের পদচারণায় বরাবরই থাকে মুখর। নজরুল এতই প্রতিভাবান ছিল যে সে বলছিল যে এই ব্যাঙ গাছে একদিন সাপ হবে। সে লেটুর দলে গান গাইতো, ইমামতি থেকে শুরু করে কোনো কাজে সে ব্যর্থ হন নাই। এইখানেও যে সে দুরন্ত ছিল এটা খুব সহজেই বোঝা গেছে, আমরা বিভিন্ন গবেষণায় তা দেখতে পাই। শাওন রাতে যদি
সোনার চামচ মুখে নিয়ে কজন জন্মায়, কেউ আজন্ম দুঃখ সাথী করে বেঁচে থাকেন খড়কুটো আঁকড়ে। চরম দারিদ্রতাকে সঙ্গে নিয়ে পীরপুকুরের এক মাটির ঘরে 1899 খ্রিস্টাব্দের 24 মে বাংলা 11ই জ্যৈষ্ঠ তারিখে এক সুদর্শন ফুটফুটে শিশু জন্মায়। সেদিন ছিল প্রচণ্ড ঝড়ের রাত। রাতেই জন্ম তার। নাম তার দুঃখ মিয়া, কখনো নজর আলী। সাহিত্যের নানান শাখায় তার অবদান থাকলেও তিনি মূলত একজন কবি। তার কবিতা গানে ফুটে ওঠে প্রেম, যে প্রেম নারীর প্রতি, যে প্রেম স্রষ্টার প্রতি, যে প্রেম প্রকৃতি সৌন্দর্যের প্রতি। আমার পেছনের যে বাড়িটি দেখছেন এটি ত্রিশালের বিচুটিয়া ব্যাপারী বাড়ি। এই বাড়িতেই কবির কেটেছে শৈশবের দিনগুলো। যদিও অবকাঠামোগত পরিবর্তন হয়েছে, তবে এখনও স্মৃতিচিহ্ন হিসেবে এই বাড়িটি রয়ে গেছে মানুষের চিন্তায়, মননে। তার বর্ণাঢ্য কৈশোরকে আগলে 2006 সালে ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় তার নামে বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীর কবির প্রতি ভালোবাসায় যা পরিণত হয়েছে নজরুল তীর্থে। নাম ধরে ডাকতে নেই এখানে, এখানে হাবিবও আসতে পারে না, ফিরোজাও আসতে পারে না। তবে যে আমরা এসেছি। হাজার বছরের বাংলা নাট্যের সঙ্গীতায়নে কবি নজরুল আধুনিককালের প্রেক্ষাপটে দাঁড় করাতে পেরেছিলেন। তার রচিত নাটকের ভাষা, গীত ও কাব্যের যুগলবন্দিতে আবৃত। তবে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ নজরুল নাট্যচর্চা হচ্ছে না বলে মনে করছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা যে নাটকগুলো হয়তো সামনে পাই, শুধু তাই নয়, এর বাইরেও নজরুলের বেশ কিছু নাটক রয়েছে যেগুলোর চর্চা আমাদের প্রয়োজন, যেগুলোর ব্যাপক প্রচার এবং প্রসার দরকার বলে আমি মনে করি। বাংলাদেশে কাজী নজরুল ইসলামের নাট্য চর্চা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি হয়, এবং এর বাইরে যদি আমরা বলি খুব একটা চোখে পড়ে না। নাট্যকলা বিভাগ হিসেবে আমরা প্রতি বছরই কোনো না কোনো নাটক মঞ্চস্থ করে থাকি। আমরা তাকে চিনি যে বিদ্রোহী কবি হিসেবে, বিরহের কবি, কিন্তু তিনি যে প্রেমও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই নাটকটাতে, আমরা সেই জিনিসগুলো এই নাটকটাতে দেখতে পাই। বাংলা নাটকের যে নজরুলের যে নাটকটা নিয়ে আমরা কথা বলছি, সেখানে একটা মিল আমরা খুঁজে পাই, যেটাতে কাজ করতেও ভালো লাগে এবং একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, মনে হয় যে এটা আমাদের নিজের। মোর প্রিয়া হবে এসরানি। সীমিত কর্মজীবনে প্রায় 3000-এরও বেশি গান রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশি গান রচনার উদাহরণ আছে কি? প্রত্যেকটা অঙ্গেই, মানে আমাদের যে হচ্ছে বাংলা গান যেটাকে বলে, আমরা শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে গজল, আধুনিক, সব ধরনের গানেই হচ্ছে নজরুলের ছোঁয়া আছে। প্রাত্যহিক জীবনের যে বিভিন্ন রকম পর্ব থাকে, সেটা প্রেম হতে পারে, বিরহ হতে পারে, সব কিছুর একটা সম্মিলন আমরা নজরুল সঙ্গীতে দেখতে পাই। নজরুলের যে গান আর নজরুলের মানে গানের সাথে যে বাঁশি বাজানো, দুটোর সাথে কিন্তু এক পারস্পরিক মেলবন্ধন আছে। নতুন প্রজন্ম যেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, তার বহুমুখী প্রতিভার সম্পর্কে যেন জানতে পারে, তা জানান দেওয়ার সময় এসেছে। তাই জাতীয় শিক্ষা কারিকুলামে নজরুল সঙ্গীতকে অন্তর্ভুক্ত করার দাবি দেশবরেণ্য শিল্পীদের। সবচেয়ে বড় যে দিকটি ওনার ছিল সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক যে চেতনা, সেটা আমাদের মধ্যে আবার জাগিয়ে তুলতে হবে, এবং সেই জায়গাটিতে কাজী নজরুল ইসলাম দর্শনের একটি বিশাল জায়গা রয়েছে। আমরা নজরুলের আদর্শগুলো আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে সেই সাথে আমার মনে হয় আমাদের যে এখন নতুন শিক্ষা কারিকুলাম, এই জায়গায়ও আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আমরা দিতে পারি, তাহলে বাচ্চারা আরও বেশি শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে বড় হতে পারবে। প্রেম ও বিদ্রোহের কবি হয়ে তিনি তার গানের চরণের মতোই বাংলা ভাষাভাষীর হৃদয়ে বেঁচে আছেন, থাকবেন। বেঁচে থাকবেন তার বহুমাত্রিক ঔজ্জ্বল্যে, তার চিন্তায়, দর্শনে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। খেলার খবর। হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হচ্ছে হাতুড়ুর দল। ম্যাচ শুরু হবে আজ রাত 9টায়। প্রথম 2 ম্যাচে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ব্যাটে বলে মার্কিনীদের কাছে নাস্তানাবুদ হয়েছে দল। কোনোভাবেই যেন নিজেদের গুছিয়ে নিতে পারছে না শান্তরা। 2 ম্যাচে ওপেনিংয়ে এসেছে পরিবর্তন, তবে লিটন, সৌম্য কিংবা তানজিদ তামিম কেউই আস্থা জাগানোর মতো পারফর্ম করতে পারেননি। অধিনায়ক শান্ত ব্যর্থ হচ্ছেন দলের হাল ধরতে। সাকিব রিয়াদদের মতো অভিজ্ঞরাও সাহস জোগাতে পারছেন না দলকে। বোলাররা প্রয়োজনের মুহূর্তে দিতে পারছেন না ব্রেক থ্রু। সব মিলিয়ে বেশ বিপর্যস্ত অবস্থানে আছে দল। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফেরাতে শেষ ম্যাচে জেতাটা তাই জরুরি বাংলাদেশ দলের জন্য।
শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv তে।